আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন, আর নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে? কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ, দুদু দুদু, বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখিছে এগুলা। সেকুলার সাজে কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? নেতা হইছেন বলে এভাবে মুরব্বীর গায়ে হাত উঠাবেন? ঠিক এভাবেই বলছেন সাধারণ জনতা। সমিত ভিউয়ার্স, বিএনপির কিছু চাঁদাবাজরা এভাবেই গরু ছিনতাই করতে আসছেন মুরব্বীর কাছ থেকে। আসল ঘটনা কি পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। জি, তারাই এখন দেশের সরকার, না আসতেই দেশের সরকারি চাঁদাবাজি তারাই এখন করবে, কেউ কিছু বলতে পারবে না। জি দর্শক, তারা তার কথার মাধ্যমে এটাই কিন্তু তিনি বোঝানোর চেষ্টা করতেছেন যে আসলে বর্তমান সময়ে কে সরকার হবে, মানে বিএনপি ছাড়া কে সরকারি হবে। এরকম কথা বলছেন। আসলে জনগণ যাকেই চাবে তাকে সেই সরকার হবে। তো জনগণ কি আসলে বিএনপি কে চাবে? তাদের চাঁদাবাজি, রাহাজারি তারা কিন্তু অলরেডি দেখেছে। দর্শক, আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো। এই ভিডিওর মাঝখানে যে ভিডিওতে প্রথমত আমরা এই ভিডিওটি দেখবো কিভাবে গরিব মানুষের গরু কিভাবে তারা নেতার পাওয়ার দেখিয়ে বিএনপিরা নিয়ে গেল। সত্যি এই ভিডিওটি দেখার পর আমি মনে করবো যে আপনারা আসলে মানে চোখে পানি ধরে রাখতে পারবেন না। এই ভিডিওটি শেষ অবশ্যই দেখবেন। চলুন আমরা সরাসরি প্রতিবেদনগুলো দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চলুন ভিডিওটি দেখা যায়। যেভাবে মিজানুর রহমান আজাহারির ওয়াজের শেষে হট্টগোল করে বন্ধ করে দেওয়া হয়েছে, তাতে আমি হতবাক এবং ক্ষুব্ধ। শুনেন তার কথা, শুনেন শেষ দিকের কথা। এই জায়গাটাতে এরকম কেন হইলো? শুরুতে তো এটা ছিল না। এখন আইন শৃঙ্খলা বাহিনী তোমাদের সাথে লাঠি চার্জ করবে, ধাক্কাধাক্কি করবে, তোমরা আমার সাথে এটা হবে এরকম? তোমরা তো ব্যথা পাবা, ব্যথা পাবা। তো বসো না, বসো না, সবাই বসতে পারলে তোমাদের কি? বসো বসো। এটা 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 আমি এখন পরিকল্পিত কিছু হতে পারে এই ধারণাও করতে হবে আমাদের। লক্ষ লক্ষ মানুষ বসে আছে, তোমরা একটু শান্ত হবা না? হ্যাঁ, বসো। আর 2টা মিনিট একটু কোঅপারেট করো। 2 মিনিট একটু কোঅপারেট করো। জি জি পুলিশ ভাইরা, হ্যাঁ আস্তে আস্তে, জি বসে যাবে। হ্যাঁ ঠিক আছে, 2 মিনিট। এই বিভাগে আমার আর আসা হবে না। আমি একবারই তো আসলাম, সো যা বলার তো আমি এখনই বলতে হবে। এমন না যে আমি আবার সুনামগঞ্জে আসবো, হবিগঞ্জে আসবো। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমি রাখবো তোমাদের সামনে। বসো, শেষ করে দিব। এই তো আর 10 মিনিট সময় আছে আমার হাতে। বসো। মাশাআল্লাহ, এই ঠিক আছে। আমি কলে এখানে এক বিশাল ষড়যন্ত্রের গন্ধ পাইতেছি। ঘটনা ছোট, রাজনৈতিক গুরুত্ব অপরিসীম। আজারি সাহেব নিজেই কইছে যে সামান্য জায়গাটা অল্প কিছু লোকে কাজটা করেছে। শুনেন, পুরো লক্ষ লক্ষ মানুষ, আমি তো দেখতে পাচ্ছি কত লক্ষ লোক হয়েছে। একটা জায়গায় কোনো সমস্যা নাই। এখানে কয়েকশো ছেলে পেলে এই ধাক্কা ধাক্কি, না নিজে শুনতে পারতেছো, না অন্যকে শুনতে দিচ্ছ, না আমাকে বলতে দিচ্ছ। কি করতেছো তোমরা? এগুলো কি করতেছো? আমি আজকে জাস্ট অ্যাজ এ জেস্টার অফ গুডউইল, আমি নামটা কইলাম না কে করিছে, কয়া দিব কিন্তু কে করিছে এইটা। এই হট্টগোল হয়ে কেন সুষ্ঠুভাবে শেষ করতে পারলেন না তাফসির মাহফিল আজারি সাহেব? কারণ বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মাহফিলে আজারি সাহেব হেস্তনেস্ত শিকার হবে, এটা কইছে বিএনপি নেতা। সত্যি কথা, আমি ব্যানে করছি না। এই যে শুনেন, রহমান আজারি বক্তব্য রাখে বিএনপির বিপক্ষে, এত সাহসী কোথায় পায়? আপনি এই জামাতের পক্ষে কথা বন্ধ করেন, না হলে দেশের মানুষ যেভাবে আপনার এই যে মাহফিল করে, মাহফিলে কিন্তু আপনি আস্তে আস্তে শিকার হবেন এই মুসলিম লীগের কারণে। কারণ এই মুসলিম লীগ কিন্তু বিএনপি কে পছন্দ করে, এই মুসলিম লীগ কিন্তু অন্য সংগঠনকে পছন্দ করে। কিন্তু আল্লাহর নামে স্লোগান দিয়ে, ধর্মের কথা বলে, মাথায় টুপি লাগিয়ে, পাঞ্জাবি পরে বিএনপি কে বলবেন না আপনি, তাহলে কিন্তু আস্তে আস্তে শিকার হবেন। আবার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি দেশান্তর হতে পারেন। ঠিক তার পর দিন এই ঘটনা ঘটলো। তার আগে তো অনেক নেতা, রিজভী ভাই তার সহকর্মীদের তাতায় রাখছে। এখন আজারির উপর কেন বিএনপি বিলা? দুইটা কারণে। এক, বিএনপির তো জমায়েত করতে টাকা খরচা হয়। এমন কোনো বক্তা নাই যার বক্তৃতা শোনার জন্য লাখে লাখে মানুষ যাবে। খালেদা জিয়া বা তারেক রহমান আসলে যাইতে পারে, কিন্তু দেশে আছে এমন কোন নেতার বক্তব্য শুনতে এখন আর যাবে না লাখে লাখে লোক। আর আজারির বক্তব্য শোনার জন্য স্মরণকালের সর্ববৃহৎ সভা হচ্ছে, যেটি যাচ্ছে সেটি হচ্ছে। এটা গা টাটাইতেছে বিএনপির। জনসমাগম মানে ক্ষমতা, বুঝছাও? আমাদের ভিডিওর ভিউ গেলে ক্ষমতা, আমাদের পোস্টের লাইক শেয়ার ক্ষমতা। এই ক্ষমতাকে বিএনপি চ্যালেঞ্জ মনে করছে। আর 2 নাম্বার, ইন্ডিয়ার ডরায় জনপ্রিয় ইসলামী বক্তারে। এই জন্যই তারা চড়াও হয়েছিল মৌলানা দেলাওয়ার হোসেন সাইদের উপরে। আজারি সাহেব ইভেন বিগার থ্রেট তাদের জন্য, বড় ভয়, কারণ সংঘবদ্ধ মুসলমানে তাদের ভয়। আজহারি জামাত করে না, তার বয়স কম,
তারা যুদ্ধাপরাধী বানাতে পারবে না। চমৎকার কথা বলে, আধুনিক, মননশীল, অপূর্ব সুন্দর গলা আর চেহারা, মাশাআল্লাহ, ইংরেজি বলতে পারে ভালো। এইরকম একজন দায়ীকে কোনোভাবে টলারেট করবে ইন্ডিয়া? করবে না। এক বেকুব তার মাথার দাম ধার্য করেছে, শুনেছেন? শুনেন। দেখেছেন তার জানের উপরে উঠে গেছে। পুলিশকে কইছে ওই হারামজাদার এখন ধরে প্যাকেট করেন, ওই যে কইছে 10 লাখ টাকা দিবে, প্যাকেট করেন। বিএনপি নেতারাও খুব অপমানজনক ভাবে কথা কইছে যে আজার ইউজের পিছে লাগিছে। দেখেন দুদু ভাই কয় আজার নাকি মাজার কি যেন আছে, দেখেন শুনেন। ওই যে কে যেন আজার নাকি মাজার একজন আছে। দুদু ভাই, আপনারা যে বিএনপির দুদু বলে এটা জানেন? হ্যাঁ, দুদু দুদু, বুকের দুদু, বুকের দুদু নাম বিকৃত করেন কে? বেদবি কুটি থেকে শিখেছেন। আপনার কর্মী আপনার কথা না শুনে আজার ইউজের কথা শুনবি? এটা জানেন না তো? কর্মীর সাথে তো যোগাযোগ নাই, জিজ্ঞেস করে দেখেন। আজার ইউজের নাম শুনলে কয়বার সালাম দেয় শুনেন, আর আপনার পিছে যায় কি কয় শুনেন। নিজেরা বেশি হারকুলিস ভাবেন না, বুঝছেন? ওগুলোর দিন বাগে খেয়েছে। আওয়ামী লীগ আমলে ওয়াজ আইসা আওয়ামী লীগ নেতারা চড়া হইতো না, দেখেছেন না? চড়া হইতো না। এখন বিএনপি নেতারা চড়া হচ্ছে। এই যে দেখেন, এটা আমার শহরে বগুড়ায় মাওলানা বজরুল রশিদ মিয়া, আমি কলে খুব পছন্দ করি, খুব চমৎকার একজন আলেম, কলে খুব সুন্দর ওয়াজ করেন। ওনার উপরে চড়াও হয়েছে, মিজাজ খারাপ হয়ে গেছে দেখে। আর চড়া হয়েছে কে? আওয়ামী লীগের পান্ডা মোহনের ভাই বিএনপি নেতা বাদশা। দুই ভাই দুই দল করে, এক ভাই আওয়ামী লীগ, এক ভাই বিএনপি। ওর ভাই বগুড়া শহরে কোনো জমি বাকি রাখে না, এই যে মোহন দখল করেছে। দুই ভাই দল করে সিস্টেম কইরা এখন আরেক ভাই রাজত্ব চালাইতেছে বগুড়ায়। এটা আগা 5 তলা দুর্বৃত্ত ফ্যামিলি। শোনেন কি করিছে। কিসের ভাষা ভাই? আমরা আমাদের দেশে থাকি না, আমরা দেশে থাকি না। ঠিক আছে, আপনি বলেন কেন যে আল্লাহু আকবার একবারই ছাড় দেয় না? আমাদের প্রত্যেকটা এই তো প্রোগ্রামে দেখো না, এই জায়গাতে আমি কি বুঝতে পারছি তাকে শোনেন। না না, এখানে যে কোরআন শরীফ তেলাওয়াত হলো একবারই দিছে আল্লাহু আকবার, হাম্মাম করতে আর দেয়নি, এটা ঠিক না। তার মানে দিছে তো? না, তার মানে দেয়নি, দিছে তো। একবার দেখ 10 বার দেখ দিছে। আপনারা কোন আওয়ামী লীগের মধ্যে দিছে? আপনি তো বললেন একবারই দিছে আর দেয়নি, এটা তো ঠিক না। আমি একটু আমার প্রধান বক্তার সাথে দ্বিধার করেছিলাম যে উনি বলতে চেয়েছিলেন যে একবারই হাম্মাম সাহেব বলছেন, এটা তারপর কি বলছেন আমি আসলে এই কয়েক যখন বলছে একবার বলেছেন, আমি সেটাকে দ্বিধার করেছি। আমরা ইসলাম কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, ইসলাম সকল মুসলমানের সম্পত্তি। কেউ যদি মনে করেন এটা আমার ইসলাম আমার একাধিক আর করো না, এটা তো সঠিক না। যারা ক্ষমতার থাকতে যা করেনি, এরা ক্ষমতার যাওয়ার আগে তার সাথে বেশি করতেছে। ধরে কোন কথা ঠিক কি না? রাধাবার সাথে আউট হয়ে গেছে। মাহফিলে যারা যাবেন, কোন রাজনৈতিক নেতা যদি আলেমের সাথে বেদবি করে না, একেবারে পায়দা ফেলাবেন, পারমিশন দিলাম, আমার নামে যেন কেস দেয়, আমি কয়ে দিছি। আর হুজুরেরা আপনাদের বলি বেদবি নিয়েন না। আপনারা কোন আক্কেলে এই সমস্ত রাজনৈতিক দুর্বৃত্তদের ওয়াজের মধ্যে আপনাদের পাশে বসতে দেন? ওদের সে যোগ্যতা আছে আপনার পাশে বসার? পাবলিকে তো আপনার ওয়াজ শুনবার এসেছেন নাকি? ওই গুলো ক্ষমা দেখবার আসছে, তা তো আসে নাই। আমি দুঃখিত, মুখ খারাপ করলাম হুজুর, বিয়াদবি মাফ করে দিয়েন, কিন্তু এই তো মেজাজ খারাপ হয়ে যায়। তো আপনি কেন ওগ্রে পাশে বসান কেন? আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, ওই হারামজাদা নিজেরা দেখলে তো পাবলিক আসবে না, কথাও কবার পারে না। আপনার ওয়াজের জমায়েতের ফুটেজ খাবার আসে, এটি এসে সে দেখায় যে আমি মেলা বড় নেতা। এগুলো পাত্তা দিবেন না, দাবরানি দিবেন, সাইজ হয়ে যাবে। ওয়াজের দিন তারিখ যেদিন ফাইনাল করবেন ওই সময় কয়ে নেবেন মঞ্চে, যেন কোনো রাজনৈতিক নেতা না উঠে। এই হারামজাদাগুলো সেকুলার সাজে, কয় যে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা যায়। তুই উঠিস কেন ওয়াজের ইয়েতে? তুই রাজনীতি করিস তো, তুই ধর্মকে ব্যবহার করিস কেন? তাইলে তুই উঠিস কেন ওয়াজের স্টেজে, মঞ্চে? কোনো রাজনৈতিক নেতাদের বক্তব্য দিতে দেওয়া যাবে না। ওরা কয় না নির্বাচনে আসেন, রাজনীতিতে আসেন, কয় না। হ্যাঁ, এই যে দুদু ভাই কইছে, এই যে শুনেন। ভাইরে রাজনীতি করবেন স্বনামে আসে, আড়াইলে আপনার ছেলেকে রাজনীতি করে। এবার কইবেন তুই এটা ওয়াজ কর, নিজে নিজে কর, দেখি হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস, পারিস নাকি দেখি। আগামীর বাংলাদেশের রাজনৈতিক দুর্বৃত্তদের ঠাঁই নাই। হাজারো ছাত্র জনতা এমনি এমনি তাদের জীবন দেয় নাই। আমরা নতুন রাজনীতি চাই, আমরা নতুন কণ্ঠস্বর চাই, আমরা ফ্রেশ জিনিস চাই, সেকেন্ড হ্যান্ড মাল না। ইনকিলাব। আজকে যারা বিএনপিকে নিয়ে আশঙ্কা করছেন, আরে নির্বাচনে বিএনপি ক্ষমতা যাবে না তো কারা যাবে? কে যাবে? গত 40 বছর কাদের সাথে লড়াই হয়েছে? নির্বাচন যতবার বাংলাদেশ অবাধ সুস্থ হয়েছে, বিএনপি বিজয় লাভ করেছে। যতবার নির্বাচন জনগণ অংশগ্রহণ করতে পেরেছে, বিএনপিকে বিজয় করেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আবার এখন যদি নির্বাচন হয়, টুটার মেজরিটি নয়, পাহাড়ের মতো বিপুল বিজয় নিয়ে জাতীয়তাবাদী শক্তি বিজয় অর্জন করবে। তার জন্য আমরা অহংকার করি না, গর্ব করি না, আমরা দেশকে গড়তে চাই। এদেশের মানুষের ভোটের অধিকার আদায়ের জন্য, প্রতিষ্ঠা করার জন্য
আমাদের অনেক সহকর্মী গুমের শিকার হয়েছে, অনেক সহকর্মী বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, হাজার হাজার নেতা কর্মীর মিথ্যা মামলার শিকার হয়েছে। আমাদের পরিবার, আমাদের জাতীয়তাবাদী শক্তির পরিবারের সদস্যরা ভয়ানক আকারে নিপীড়নের শিকার হয়েছে এবং আমরা গত জুলাই আগস্ট মাসে চূড়ান্ত আন্দোলনের মধ্য দিয়ে বিজয় অর্জন করেছি। এই বিজয়ের লক্ষ্য উদ্দেশ্যই ছিল এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায়। এক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি, এর বাইরে কোনো দাবি ছিল না। এই 24শে জুলাই আগস্টের একমাত্র দাবি ছিল যে শেখ হাসিনা কবে যাবি, বাংলাদেশকে মুক্ত আমরা করেছি। ঠিক এখন যারা ক্ষমতায় বসেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিয়েছেন, তাদেরকে আমরা আন্তরিকভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছি। আমাদের দায়িত্ব এবং কর্তব্য আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আমরা দেখছি একটি ষড়যন্ত্র এবং চক্রান্তের দানা বেঁধে উঠছে। নির্বাচন নিয়ে এখনো এই উপদেষ্টা পরিষদের সরকারের জায়গা থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা নাই। কিছুক্ষণের মধ্যেই আজকে আমাদের পার্টির সেক্রেটারি জেনারেল পার্টির গুলশান অফিস থেকে নতুন সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে কর্মসূচি ঘোষণা করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশের মানুষ প্রাণ দিয়েছে এই অবৈধ শেখ হাসিনাকে উৎখাত করার জন্য। এটিতে আমাদের বিজয় অর্জিত হয়েছে। আমরা বলেছিলাম যে বাংলাদেশে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। শেখ হাসিনাকে বলা হতো গণতন্ত্রের মানুষ কন্যা, কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শুধু ধ্বংসই করে যায় নাই, এর অস্তিত্বকে আজকে বিলীন করে দিয়ে গেছিল। শেখ হাসিনা বলতো যে আজকে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কি ঠিক না বেরিয়ে বলছি ভাই আমার। কিন্তু আজকে দেখেন শেখ হাসিনার পরিবারের নামে অন্যায় এবং অবৈধভাবে এই এক পূর্বাচলের জায়গা থেকে 60 কাঠা প্লট বরাদ্দ হয়েছে, যেটা সম্পূর্ণ বেআইনি। তদন্ত চলছে। রক্ষক যদি ভক্ষক হয়, যিনি দেশের রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, তিনি গণতন্ত্রকে রক্ষা করার কথা, সেখানে তিনি গণতন্ত্রকে হত্যা করেছেন। যিনি দায়িত্ব ছিল দুর্নীতির ব্যাপারে যারা জিরো টলারেন্স, তিনি বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদকে পাচার করেছেন এবং রাষ্ট্রীয় সম্পদকে লুটপাট করেছেন। আজকে তার পরিবার, শেখ রেহানার পরিবার থাকে লন্ডনে। আপনি দৈনন্দিন পত্রিকা দেখেন, জাতীয় এবং আন্তর্জাতিক, সেইখানে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে কি ভয়ানক লুটপাটের চিত্র আমরা পাচ্ছি। শেখ হাসিনার পরিবারের সদস্যরা মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, সেইখানে আমরা আজকে দেখছি তার পরিবারের সদস্যরা কি ভয়ানক লুটপাটের সাথে জড়িত। কি কথাগুলো ঠিক না বেঠিক বলছি? আমরা এই সমস্ত অবসানের জন্য লড়াই করেছিলাম। আমরা এই অবসান, আমরা শেখ হাসিনাকে বিদায় করে এই চূড়ান্ত বিজয় আমরা অর্জন করেছি। আমরা চাই আজকে দেখেন প্রেস ক্লাবের ডানে বামে চারিদিকে এত সমাবেশ, এদের আওয়াজ যদি আজকে উপদেষ্টা পরিষদের সদস্যদের কানে না পৌঁছায়, কানে পৌঁছানোর জন্য যা করতে হয় প্রয়োজন আমরা তাই করবো ইনশাআল্লাহ। কারণ আমরা রক্ত দিতে চাই না, আমরা রাজপথের আন্দোলন করতে চাই না, আমরা আমাদের অধিকারের জন্য লড়াই করতে চাই না। আমরা লড়াই করেছি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই, আমরা দেশকে পুনর্গঠিত করতে চাই। দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমরা জাতিকে সতর্ক করতে চাই। সুতরাং নির্বাচন নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, বিচার এবং সংস্কার, বিচার আমরা চলবে। নির্বাচনের মধ্যে যে যারাই ক্ষমতায় আসবে, অবশ্যই শেখ হাসিনার দুর্নীতি, শেখ হাসিনার গুম হত্যার বিরুদ্ধে বিচার আমাদের চলবে, বিচার হবে ইনশাল্লাহ। আর যারা আজকে গত 15 বছর বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করেছে, দুর্নীতির মহা উৎসব করেছে, তাদেরও বিচার আমরা করব। সুতরাং বিচার নিয়ে নির্বাচনকে বিলম্বিত করার কোনো সুযোগ নাই। সুতরাং মনে রাখতে হবে যে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হতে হবে। 2, আজকে যারা সংস্কারের কথা বলছেন, আমরা জাতীয়তাবাদী দল এবং আমাদের জাতীয়তাবাদী দলের সমমনা দলগুলো আমরা দীর্ঘদিনের যে রোডম্যাপ দিয়েছে সংস্কারের, সেই সংস্কারের কর্মসূচির ব্যাপারে আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করলে অবশ্যই জাতির যে আকাঙ্ক্ষা, জাতির যে প্রত্যাশা, সেই প্রত্যাশা আমরা পূরণের জন্য অঙ্গীকারবদ্ধ, প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, যিনি বিদেশ থেকে দীর্ঘ 15 বছর এত জুলুম, এত নিপীড়ন, এত অত্যাচার সহ্য করে গোটা জিয়া পরিবারকে যারা ধ্বংস করতে চেয়েছিলেন, তাদের কাছে স্মরণ করে দিতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1977 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জন্ম দিয়েছিলেন। 15 আগস্ট শেখ মুজিবের মৃত্যুর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান
1981 সালের 30 মে যেদিন শাহাদাত বরণ করেছিলেন, বাংলাদেশের মানুষের হৃদয় নিংড়ানো ভালোবাসা লক্ষ্য করেন নাই? দর্শক, এই কাহিনীগুলো দেখার পর আপনাদের কি মনে হয় যে আসলে কি বাংলাদেশ বিএনপির কাছে সেফ থাকবে? দর্শক, অনেকেই বলছেন আমরা বিএনপি আওয়ামী লীগ সবাইকে দেখছি, এবার জামাত ইসলামকে দেখতে চাই। আসলে জামাত ইসলাম কি দেশের উন্নতি করতে পারবে নাকি তারা চাঁদাবাজি করে? আসলে এখন পর্যন্ত কিন্তু আমরা জামাত ইসলাম কোনো চাঁদাবাজি এখন পর্যন্ত দেখি নাই। তাদের সুন্দর ভাষা দেখেছি মানুষের সঙ্গে কিভাবে আচরণ করতে হয়, কিন্তু বিএনপিরা এটা উদ্ভট আচরণ করা শুরু করছে। সবাই এই ব্যাপারগুলো না আপনাদের কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে দিন। আজকে এই পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।